আসসালামু আলাইকুম দর্শক, আবারও শুভেচ্ছা স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার থেকে। আজকে আমি আপনাদের সঙ্গে আছি আমি ব্যারিস্টার এম.কিউ হাসান এবং কে আমাদের এই অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সর্বাত্মকভাবে যিনি সহযোগিতা করছেন তিনি হচ্ছেন সিনিয়র প্রডিউসার মশিউর রহমান। তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুদর্শক, আমি ব্যারিস্টার এম.কিউ হাসান। আমার রয়েছে দীর্ঘ 32 বছরের অভিজ্ঞতা। আমি ইমিগ্রেশন, অ্যাসাইলাম, লিজ, পিপিআই, ডিভোর্স, বেনিফিট, মোটর ট্রাফিক অফেন্স যে কোনো বিষয়ে আমার মোটামুটি নলেজ আছে। তো এইসব বিষয়ে আপনারা কোশ্চেন করতে পারবেন এবং আমি কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যখন কল করবেন তখন একটি বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, সেটা হচ্ছে যে আপনাদের টিভির ভলিউমটি মিউট করে দেবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন, তাহলে কিন্তু আমরা আপনাদের কথা শুনতে পাবো এবং উত্তরগুলো দিতে পারবো। তো বরাবরের মতো আমি কিছু আপডেট নিয়ে আসি, কারণ অনেক চেঞ্জ হচ্ছে। আমরা জানি 2024 থেকে কিন্তু এই চেঞ্জগুলো শুরু হয়েছে এবং লাস্ট যে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুল সেটা পাবলিশড হয়েছে অন 5th of March 2026-এ। তো 24-এ প্রথম যে পরিবর্তনটা আসে সেটা হচ্ছে স্টুডেন্ট ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে স্টুডেন্টদের ডিপেন্ডেন্ট আনা রেস্ট্রিকশন করা হয়। তবে সেখানে এক্সেপশন রাখা হয়েছে, সেটা হচ্ছে যে যারা মাস্টার্স কোর্স উইথ রিসার্চ বেস হলে তারা একমাত্র ডিপেন্ডেন্ট আনতে পারবে, কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট কিংবা গ্র্যাজুয়েট লেভেলের কিংবা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের অন্যান্য যে কোর্সগুলো আছে তারা ডিপেন্ডেন্ট আনতে পারবে না। এটাই জানুয়ারিতে প্রথম পরিবর্তন হয়। এরপরে ফেব্রুয়ারিতে আরেকটি পরিবর্তন আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে গুড ক্যারেক্টার উপরে সেখানে যে পরিবর্তনটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যারা ডেঞ্জারাস জার্নি করে ইউকেতে আসবে কিংবা যারা এন্ট্রি ক্লিয়ারেন্স ছাড়া আসবে, যাদের ক্যারেক্টার গুড নয়, তাদেরকে তারা যদি ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করে সেই অ্যাপ্লিকেশনগুলো নর্মাল রিফিউজ হয়ে যাবে। তার মানে তারা আর কখনোই ব্রিটিশ সিটিজেন হতে পারবে না। এরপরে যে পরিবর্তনটা আমরা দেখেছি মার্চ 2024-এ সেটা হচ্ছে যে ক্যারার ভিসা এবং সিনিয়র ক্যারার, যেটা আমরা জানি যে স্কিল ওয়ার্কার একটি স্পেশাল ক্যাটাগরি, সেটা হচ্ছে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার যে ভিসাটি আছে সেটার যে যারা তাদের যে ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে রেস্ট্রিকশন আরোপ করা হয়। এটা 11th of March 2024-এ। এরপরে আমরা যে পরিবর্তনটা দেখি জুলাই 2024-এ, সেটা হচ্ছে যে স্টুডেন্ট যারা আছে তারা যদি কোর্স কমপ্লিট না করে তাহলে তারা স্কিল ওয়ার্কারে সুইচ করতে পারবে না। এরপরে আমরা চলে যাই 2025-এ এসে আবার একটি পরিবর্তন আমরা দেখতে পাই। তার আগে মূলত মে 2025-এ হোয়াইট পেপার পাবলিশড হয় এবং সেখানে অনেকগুলো ইমিগ্রেশন লয়ের পরিবর্তনের কথা বলা হয় এবং সেই পরিবর্তনগুলো কিন্তু গ্র্যাজুয়ালি ইমপ্লিকেশন হচ্ছে এবং সেটার ধারাবাহিকতায় 22nd of July 2025-এ যে স্কিল ওয়ার্কারের চেঞ্জ আসে, তার ভিতরে স্কিল ওয়ার্কারের স্যালারি ইনক্রিজ করা হয়। আরকিউএফ লেভেল যেটা 3 to 5 ছিল সেটা লেভেল 6 অ্যান্ড অ্যাবভ করা হয় এবং অনেকগুলো এসওসি লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এইভাবে কিন্তু অনেকগুলো পরিবর্তন কিন্তু আমরা স্কিল ওয়ার্কারে আমরা দেখতে পেয়েছি। এরপরে এসে আমরা নভেম্বরেও কিছু পরিবর্তন দেখেছি 2025-এ। আর 2026-এ সবথেকে যে বড় পরিবর্তনটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে অ্যাসাইলাম সিস্টেমের উপরে পরিবর্তন। অ্যাসাইলাম সিস্টেমের পরিবর্তনটা 5th of March 2026-এ স্টেটমেন্ট চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস পাবলিশড হয় এবং সেখানে বলা হয় যে এটা ইমপ্লিকেশন হবে ফ্রম 2nd of March 2026 থেকে। 2nd of March 2026-এর পরে যারা অ্যাসাইলাম সিক করবে তাদের যে রিফিউজি স্ট্যাটাস যদি গ্রান্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের লিভ টু রিমেন আগে 5 years দেওয়া হতো, সেটা এখন 2.5 years দেওয়া হবে এবং এটা যেটা 2.5 years এন্ডিংয়ে যে আবার এটা অ্যাক্টিভ রিভিউ হবে এবং তাদের যদি ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ পারসিকিউশন থেকে থাকে তাহলে পরে তারা এক্সটেনশন পাবে এবং এইভাবে তাদেরকে 20 years ইউকেতে থাকার পরে তারা সেটেলমেন্ট পাবে রিফিউজি স্ট্যাটাস থেকে। এবং তবে দুটো অপশন রাখা হচ্ছে তাদের আর্লি সেটেলমেন্টের জন্য,
সেটা হচ্ছে যে স্টুডেন্ট রুট এবং ওয়ার্কার রুট দুইটা ক্রিয়েট করা হবে। সেই দুইটা রুটে তারা যদি যায় তাহলে আর্লি তারা সেটেলমেন্ট পেতে পারে। আর রিফিউজি রিইউনিয়নের ব্যাপারেও পরিবর্তন এসেছে। সেক্ষেত্রে এখন যারা মানে এর পরে যারা 22 মার্চের পরে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই আইনটা, এটা আপনারা খেয়াল রাখবেন। তো ফ্যামিলি রিউনিয়নের ব্যাপারে বলা হচ্ছে যে তারা আর ফ্যামিলি রিউনিয়নের আগের যে আইনটা ছিল সেটা পরিবর্তন করে বলা হয়েছে তাদেরকে অ্যাপেন্ডিক্স FM এবং তাদের ইন্টিগ্রেশন যদি প্রুফ দেখাতে হবে তাহলে তারা তাদের ফ্যামিলিকে ইউকেতে আনতে পারবে। তার মানে সেখানে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস দেখানোর প্রয়োজন রয়ে গেছে। আর আগে যেটা ছিল সেটার ক্ষেত্রে ছিল যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস দেখানোর প্রয়োজন ছিল না এবং তাদের অ্যাপ্লিকেশনের ফিস ছিল না এবং তাদের ইমিগ্রেশন হেলথ সার্চার এগুলো ছিল না। কিন্তু এই 2 মার্চের পরে যে এগুলো ইন্ট্রোডিউস হয়েছে যে ভবিষ্যতে যারা ফ্যামিলি রিউনিয়নের মাধ্যমে তাদের ফ্যামিলিকে আনতে চাইবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই 2 মার্চ থেকে যে অ্যাসাইলাম সিস্টেমের পরিবর্তন হলো, এর আগে যারা অ্যাসাইলাম সিক করেছে তাদের ক্ষেত্রে কী হবে? তারা কিন্তু ট্রানজিশনাল পিরিয়ডের যে অ্যাডভান্টেজ বেনিফিট আছে সেটা তারা পাবে। তার মানে 2 মার্চ 2026-এর আগে যারা অ্যাসাইলাম সিক করেছে তাদের ক্ষেত্রে ওই 5 ইয়ার্স লিভ টু রিমেনই তাদের গ্রান্ট হবে এবং এন্ড অফ 5 ইয়ার্স লিভ টু রিমেন তাদের অ্যাক্টিভ রিভিউ হবে এবং তাদের ওয়েল ফান্ডেড ফেয়ার অফ পারসিকিউশন থাকলে তারা কিন্তু সেটেলমেন্ট পেয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি 2024-এর পরের থেকে যে বড় বড় পরিবর্তনগুলো আসছে সেটা নিয়ে আমি আপনাদেরকে একটি আপডেট দিলাম এবং আপনারা সেটা জানলেন। এরপরে আরেকটি পরিবর্তন আমি কথা বলবো, সেটা হচ্ছে যে রেন্টার্স রাইট অ্যাক্ট বলে একটা অ্যাক্ট হতে যাচ্ছে। রেন্টার্স রাইটস অ্যাক্ট বলে একটা অ্যাক্ট হতে যাচ্ছে এবং এই অ্যাক্টটা ইমপ্লিকেশন হবে 1 মে 2026 থেকে। তবে এই যে পরিবর্তন, সেই পরিবর্তনে কী কী পরিবর্তন আসছে সেটা নিয়ে আমি একটু আলোকপাত করব। তবে এটা বলতে পারছি যে এই মুহূর্তে যে আইনটা আছে সেটার মাধ্যমে নো ফল্ট, যেটা সেকশন 21-এর মাধ্যমে কিন্তু টেনেন্টদের কিন্তু ইভিকশন অর্ডার নেওয়া যায় কোর্টের মাধ্যমে, কিংবা 2 মাসের ইভিকশন অর্ডার সেকশন 21 নোটিশ দিয়ে যদি টেনেন্ট না যায় তাদেরকে কোর্টে নিয়ে কিন্তু ইভিকশন অর্ডার পাওয়া যায়, বেলিফের মাধ্যমে তাদেরকে বের করে দেওয়া যায়। এই আইনটা কিন্তু এই মুহূর্তে আছে এবং এটাকে বলা হয় যে নো ফল্ট, মানে কোনো ফল্ট ছাড়াই কিন্তু টেনেন্টদেরকে মানে ইভিকশন করা যায়। কিন্তু নতুন যে আইনটা আছে সেই আইনে এই নো ফল্টটা আর থাকবে না। সেকশন 21-এর যে নোটিশ সিস্টেম, নো ফল্টের মাধ্যমে 2 মাস নোটিশ দিয়ে কোর্টের মাধ্যমে যে তাদেরকে ইভিকশন করা যাবে অর্ডার নিয়ে, সেটা অ্যাবলিশ হতে যাচ্ছে এবং ফিক্সড টার্ম যে টেনেন্সি আছে সেটাও ব্যান হবে এবং এটা পিরিয়ডিক হয়ে যাবে। তারপরে রেন্টাল বিডিং, যেটা আমরা জানি অনেক সময় এজেন্সিরা কী করে, তারা একটা প্রপার্টি বলে যে এটা রেন্টিং হবে এবং বললে যে বিডিং করো তোমরা। তো এই বিডিংয়ের মাধ্যমে দেখা যায় যে এই রেন্টটা কিন্তু অনেক অনেক বেড়ে যায়। তো সেই কারণে এই যে বিডিং করা, বিডিং ওয়ার্স যেটাকে বলা হয়, ওয়ার্স, এটা বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে ল্যান্ডলর্ডদের জন্য কমপ্লায়েন্সের রিকোয়ারমেন্টস দেওয়া হবে এবং সেই কমপ্লায়েন্স যদি করতে না পারে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ফাইন করা হবে। আমি আরেকটু ডিটেলস সামারি বলি। সেকশন 21 নোটিশ, যে ল্যান্ডলর্ডস তারা তাদের টেনেন্টদেরকে যে কোনো স্পেসিফিক লিগাল ভ্যালিড রিজন ছাড়া তাদেরকে কিন্তু ইভিকশন করতে পারবে না। তবে যদি রেন্ট এরিয়ার হয় সেক্ষেত্রে তাদেরকে রিলায়েন্স করতে হবে সেকশন 8 নোটিশের মাধ্যমে, যেটা মূলত ফল্ট হলে, যেরকম রেন্ট এরিয়ার হয়ে গেলে তখন কিন্তু তারা নিতে পারবে। অতএব রেন্ট না দিয়ে কিন্তু কেউ থাকতে পারবে না। আপনারা যদি ঠিকমতো রেন্ট দেন এবং আপনারা যদি এই টেনেন্সি এগ্রিমেন্ট যদি আপনারা কমপ্লায়েন্স করেন তাহলে কিন্তু আপনারা থাকতে পারবেন। এরপরে পিরিয়ডিক টেনেন্সির ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই পিরিয়ডিক টেনেন্সি, এটা মূলত ইমপ্লিকেশন হবে, এটাকে রোলিং বলে এবং পিরিয়ডিক বেসিসে হবে এবং এই ক্ষেত্রে এই টেনেন্টদেরকে অ্যালাউ করা হবে টু লিভ অ্যাট এনি টাইম উইথ
2 months নোটিশ। আমরা আগে জানতাম যে 12 মান্থের যদি এগ্রিমেন্ট হতো 12 মান্থের ভিতরে টেনেন্ট কিন্তু যেতে পারতো না, তখন কিন্তু ল্যান্ডলর্ড বলতো কি হ্যাঁ তুমি যেতে পারবা, 12 মান্থে তোমাকে রেন্ট দিতে হবে। এটা কিন্তু একটা ধরনের জুলুম হয়ে যেত। তো এখন ইচ্ছে করলে এই টেনেন্ট 2 মাসের নোটিশ দিয়ে সে কিন্তু বেরিয়ে যেতে পারবে। এরপরে যে রেন্ট বিডিং ব্যান আমি আগে বলেছি যে ল্যান্ডলর্ড কিংবা এজেন্টরা যেটা করে তারা ওই বিডিং করায় এবং বলে যে সবথেকে হাইয়েস্ট বিডার যে হবে তাকে আমরা এইটা দেবো। এই বিডিং সিস্টেমটা অ্যাবলিশ করা হবে আর কি। আর প্রপার্টি ইনফরমেশন শিট এটা ল্যান্ডলর্ডকে শেয়ার করতে হবে। এটা হচ্ছে গভর্নমেন্ট ইনফরমেশন শিট এক্সিস্টিং যে টেনেন্ট আছে তাকে, এবং এটা হচ্ছে কার্যকরী হবে 31st of May 2026 থেকে। আর পেট রাইটসের ব্যাপারে মানে পশু টশু, এই যে অনেকে বিড়াল পোষে কিংবা ডগ পোষে, এই ক্ষেত্রে যে একটি দেওয়া হয়েছে বিশেষ করে পেটের ক্ষেত্রে যে টেনেন্টরা এই ক্ষেত্রে মোর রাইট পাবে, কারণ আগে ছিল ল্যান্ডলর্ড না বললে সেটা হতো না, এখন ল্যান্ডলর্ডের সঙ্গে কথা বলে কনসেন্ট নিয়ে তারা ইচ্ছে করলে এটা পারবে। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট চেঞ্জ, কারণ এই ল্যান্ডলর্ড টেনেন্টদের ভিতরে আমরা জানি যে অনেক রগ যেসব এস্টেট এজেন্ট আছে তারা বিভিন্নভাবে কিন্তু এই টেনেন্টদেরকে এক্সপ্লয়েট করে। তারা কয়েকদিন পরপরই এসে তাদেরকে নোটিশ দেয় চলে যেতে হবে ইত্যাদি ইত্যাদি, এবং অনেক সময় তাদেরকে এই জুলুমের মাধ্যমে তাদেরকে আনরিজনেবলি কিন্তু এই রেন্ট বাড়িয়ে দেয় মার্কেট বেশি। এই রগ যে এজেন্সি আছে তারা কিন্তু এটার পরে তারা এই ধরনের জুলুম আর করতে পারবে না টেনেন্টদের উপরে, কারণ এটা ইমপ্লিকেশন হবে 1st of May 2026-তে। এটা কিন্তু একমাত্র ইংল্যান্ডে কার্যকরী হচ্ছে, সারা ইউকে জুড়ে নয়, অনলি ইংল্যান্ডে। এবং এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে যে এটা টেনেন্টদের রাইট যেটা আছে এটাকে আরও শক্ত মজবুত করার জন্য মূলত এই আইনটা করা হচ্ছে, এবং ল্যান্ডলর্ড থেকে টেনেন্টদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এটা কিন্তু করা হচ্ছে। তো সেকশন 21 নোটিশ যেটা নো ফল্ট ইভিকশন এটা অ্যাবলিশ হচ্ছে। ব্যানিং ফিক্স টার্মস টেনেন্সি এটাও ব্যানিং হচ্ছে। রেন্টাল বিডিং থাকবে না। তারপরে ইনফোর্সিং নিউ কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট ফর ল্যান্ডলর্ড, যেটা গভর্নমেন্ট যে ইনফরমেশন শিট আছে এক্সিস্টিং টেনেন্টদের সঙ্গে কিন্তু এটা শেয়ার করতে হবে। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট আপডেট, সেটা হচ্ছে রেন্টার্স রাইটস অ্যাক্ট। ধন্যবাদ। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট আপডেটে চলে যাব। সেই আপডেটটা হচ্ছে যে হোম অফিস রিসেন্টলি 7 ইয়ার চাইল্ড আইলার অ্যাপ্লিকেশনগুলো কিন্তু র্যান্ডামলি রিফিউজ করছে। তো এই ক্ষেত্রে আপনাদের কী করা উচিত এবং সেটার ব্যাপারে মূলত আমি আলোচনা করব। 7 ইয়ার্স রুলটা কী সেটা নিয়ে আমি একটু আলোচনা করি আপনাদের সঙ্গে। 7 ইয়ার্স রুলটা হচ্ছে যদি কোনো বাচ্চা ইউকেতে জন্মগ্রহণ করে এবং সে যদি কন্টিনিউয়াসলি ইউকেতে রেসিডেন্স হিসাবে থাকে 7 ইয়ার্স, তাহলে সে এলিজিবল হবে টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে। তো এই অ্যাপ্লিকেশনগুলো যখন করা হয় তখন তাদের যে প্যারেন্টস থাকে তারা লফুলি হোক আনলফুলি হোক তারা কিন্তু এই বাচ্চার বেসিসও অ্যাপ্লিকেশন করতে পারবে, দ্যাট ইজ আন্ডার FLRAP অন দ্য বেসিস অফ ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফের বেসিসে। এবং সাধারণত যেহেতু এই বাচ্চা জন্ম এবং 7 বছর এখানে আছে, এই বেসিসে কিন্তু ওই প্যারেন্টসের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সাকসেস হয়ে থাকে। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে এই 7 ইয়ার্সের রুলসের ক্ষেত্রে যে আইলার অ্যাপ্লিকেশনগুলো করা হচ্ছে সেই আইলার অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে বলা হচ্ছে যে তার যে প্যারেন্টস আছে সেই প্যারেন্টসরা এখানে আনলফুলি আছে এবং ওই প্যারেন্টসদেরকে তাদের কান্ট্রি অফ অরিজিনে ফিরে যেতে হবে, এবং সেই ক্ষেত্রে এই বাচ্চারাও তাদের সঙ্গে ফিরে যেতে পারে। তো এই যে এটা কিন্তু মানে একটি এস্টাবলিশড ল যে ইউকেতে তারা যদি থাকে কন্টিনিউয়াসলি অ্যাটলিস্ট 7 ইয়ার্স, তারা কিন্তু ইনডিফিনিট লিভ টু রিমেনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে অন দ্য বেসিস অফ দেয়ার প্রাইভেট লাইফ, যেটা এনগেজ হয়ে থাকে আন্ডার আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস। যখন কোনো বাচ্চা এই আইলার সিকিউর করে থাকে, এটা একটা রেগুলার প্র্যাকটিস যে তাদের যে প্যারেন্টস আছে তারা মূলত লিঙ্কড যে অ্যাপ্লিকেশন ফর লিভ টু রিমেন
এই বাচ্চার গ্রাউন্ডে করতে পারে, যে বাচ্চা এখানে স্টাবলিশড আছে লাইফ আছে ইন দ্য ইউকেতে, এটার বেসিসে। এবং দীর্ঘদিন ধরেই কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো রুটিনলি কিন্তু গ্রান্টেড হতো, এবং এটা রিফ্লেক্টিং করতো দ্য স্ট্রং ওয়েট গিভেন যে বাচ্চাদের যে ইন্টিগ্রেশন এখানে হচ্ছে এবং তাদের যে এখানে স্টাবলিশড লাইফ আছে, ইন্টিগ্রেশন আছে এইগুলো। এবং চিন্তা করা হতো যে তাদেরকে রিমুভ করলে তাদের যে রিমুভাল করলে সেগুলো ডিসরাপশন হবে তাদের লাইফের উপরে। এইসব কারণে কিন্তু এই আইএলআর অ্যাপ্লিকেশন এবং তার প্যারেন্টসের অ্যাপ্লিকেশনগুলো অলমোস্ট এটা গ্রান্টেড ছিল। তো এই যে ফ্রেমওয়ার্ক যেটার কথা আমি বলছি, যে এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ক্লিয়ারলি লং এস্টাবলিশড এই লিগাল ফ্রেমওয়ার্কের ভিতরে কিন্তু চলে আসছিল। কিন্তু আন্ডার ইমিগ্রেশন রুলস কিন্তু এটা অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ, যেটা রিপ্লেসড ফর্মার প্যারাগ্রাফ 276 ADE সাবসেকশন 1 সাবসেকশন 4, এটা এখন প্রাইভেট লাইফে হয়েছে। আগে এটা প্যারাগ্রাফ 270 AD-তে ছিল, যে একটি চাইল্ড যদি আন্ডার 18 হয়ে থাকে এবং সে যদি কন্টিনিউয়াসলি ইউকেতে 7 ইয়ার্স থাকে, সেক্ষেত্রে সে মে কোয়ালিফাই ফর সেটেলমেন্ট। এবং সেখানে যে টেস্টটা আছে তাদেরকে স্যাটিসফাই করতে হবে যে ইট উড নট বি রিজনেবল টু এক্সপেক্ট দেম টু লিভ দ্য ইউকে। এটা আনরিজনেবল হবে তাকে যদি ইউকেতে রিমুভ করা হয়ে থাকে। এই রুলটা কিন্তু ইফেক্টিভ হয়েছে মূলত ইউকের যে অব্লিগেশন আছে আন্ডার আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইটস, যেটা মূলত প্রোটেক্ট করে থাকে রাইট টু রেসপেক্ট ফর প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ। ইন অ্যাডিশন সেকশন 55 যেটা আছে, বর্ডার্স সিটিজেন্স অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট 2009, যেটা ইম্পোজ করা হয়েছে স্ট্যাটুটরি যে ডিউটি আছে অন দ্য ইমিগ্রেশন হোম অফিস, যেটা সেফগার্ডের জন্য কিংবা প্রমোট করার জন্য যে চিলড্রেনদের যে ওয়েলফেয়ার আছে ইন দ্য ইউকে সেটাকে প্রোটেক্ট করা এবং সেফগার্ড করার জন্যে তাদের কিন্তু এই সেকশন 55 অফ দ্য বর্ডার সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন অ্যাক্ট 2009 কিন্তু ইম্পোজ করা হয়েছে হোম অফিসে। এবং হোম অফিসকে অবশ্যই এই চিলড্রেনদের সেফগার্ড এবং তাদের ওয়েলফেয়ার প্রমোট করার কিন্তু দায়িত্ব রয়ে গেছে যখন তারা কোনো ইমিগ্রেশন ডিসিশন নেবে। আর বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, এটা কিন্তু অবশ্যই এটা ট্রিট করা হবে প্রাইমারি কনসিডারেশন হিসাবে। আর এর অর্থ এই দাঁড়ায় যে ডিসিশন মেকার্স তাদের প্রয়োজন রয়ে গেছে টু ক্যারি আউট অ্যান ইন্ডিভিজুয়ালাইজড অ্যাসেসমেন্ট অফ দ্য চিলড্রেন ইন্টিগ্রেশন ইন্টু ইউকে সোসাইটি। ইউকে সোসাইটির যে ওই বাচ্চাদের যে ইন্ডিভিজুয়ালাইজড যে অ্যাসেসমেন্ট আছে, এটা কিন্তু তাদেরকে দেখতে হবে সোসাইটিতে তাদের যে অ্যাসেসমেন্ট আছে। এর ভিতরে স্কুলিং তাদের দেখতে হবে, ফ্রেন্ডশিপ দেখতে হবে, ল্যাঙ্গুয়েজ দেখতে হবে, কালচারাল টাইজ দেখতে হবে, এবং লাইকলি যে ইম্প্যাক্ট করবে যে তাদের যদি রিলোকেশন হয়, রাদার দেন অ্যাপ্লাইং এ ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচ বেসড সোললি অন দ্য প্যারেন্টস ইমিগ্রেশন স্ট্যাটাস। এই ক্ষেত্রে তাদের রিলোকেশন যে প্রবলেম হবে এটা দেখতে হবে। সেই ক্ষেত্রে এই প্যারেন্টস যে ইমিগ্রেশন স্ট্যাটাস আছে এটাই আসলে দেখার বিষয় নয়। তো এখন আমরা আসছি যে রিসেন্টলি কি হচ্ছে। সেটা হচ্ছে যে রিসেন্টলি আমরা অনেকগুলো ডিসিশন দেখতে পাচ্ছি যেগুলো রিফিউজ হচ্ছে, এবং সেটা রিয়েল কনসার্ন মূলত হচ্ছে সবার ভিতরে। লয়াররা আমরা যারা আছি তারা তো আছেই, এবং যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদের জন্যে। এই অ্যাপ্লিকেন্টস ফর চাইল্ড যেটা আইএলআর, এটা কিন্তু অলমোস্ট গ্রান্টেড ছিল, সাকসিড হতো, কিন্তু এটা এখন বিং রিফিউজড হচ্ছে। এবং হোম অফিস যে বিষয়টি উল্লেখ করছে তাদের রিফিউজাল লেটারে, সেটা বলছে যে প্যারেন্টস যারা আছে তাদের যেহেতু লিভ টু রিমেন নাই, সেই কারণেই তারা কনক্লুড করতে পারছে কিংবা কনক্লুডিং বাচ্চাদের যদি যে তারা ইউকে থেকে চলে যেতে পারবে তাদের কান্ট্রি অফ অরিজিনে তার পিতামাতার সলিসিটার্স আমার রয়েছে দীর্ঘ
32 ইয়ার্সের এক্সপিরিয়েন্স ইন বাংলাদেশ অ্যান্ড ইউকে। আজকে আমাদের অনুষ্ঠানে সর্বাত্মকভাবে কারিগরি সহযোগিতা দিচ্ছেন আমাদের সিনিয়র প্রডিউসার মশিউর রহমান। শ্রী দর্শক, আমি আপডেট দিয়েছিলাম যে 7 ইয়ার্সের যে আইলার অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনগুলো, বাচ্চাদের অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হচ্ছে এবং সেক্ষেত্রে মানে কোন কোন বিষয়গুলো মূলত হোম অফিসে দেখা উচিত সেগুলো আমি বলেছিলাম। এখন আমি বলবো যে যখন অ্যাপ্লিকেশন করতে হবে, এখন আরও আপনাদেরকে আরও বেশি বেশি ইনফরমেশন বাচ্চা সম্পর্কে, বাচ্চার ফ্যামিলি সম্পর্কে, এগুলো এখন আসলে দেওয়া উচিত। এবং অবশ্যই যদি রিফিউজ করে আপনাদেরকে অ্যাপিলে যেতে হবে, অ্যাপিল রাইট এক্সারসাইজ করতে হবে এবং সেখানে আপনি কিন্তু ফার্স্ট ট্রাইব্যুনালে যে ইমিগ্রেশন জাজ থাকবে, ইন্ডিপেন্ডেন্ট জাজ থাকবে এবং সেখানে হোম অফিসও থাকবে এবং আপনার কেসটা কিন্তু ভালো করে প্রিপারেশন করতে হবে। উইটনেসের স্টেটমেন্ট এবং যে রেলিভেন্ট ডকুমেন্ট আছে এগুলো দিয়ে বান্ডেল তৈরি করে একটা এক্সক্লুসিভ আর্গুমেন্ট তৈরি করে তারপরে হিয়ারিং করতে হবে। এবং সবসময় দেখবেন যে একজন প্রফেশনাল ব্যারিস্টার সবসময় আপনাদেরকে ইউজ করা উচিত এবং এটা কিন্তু সলিসিটর প্র্যাকটিসের মাধ্যমে আপনারা করবেন। এবং বান্ডেলটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং যে উইটনেস স্টেটমেন্ট সেটা ভেরি ইম্পর্টেন্ট এবং কি ডকুমেন্টস, যেটা আমি যে স্কুলের ডকুমেন্টগুলো, লেটার, তারপরে তার যেখানে ইন্টিগ্রেশন বাচ্চার, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে যদি ফ্যামিলির যে বাবা মা আছে তাদেরও যদি কোনো কিছু থাকে সেগুলো কিন্তু মানে ইম্পর্টেন্ট দেওয়া উচিত। তো এইভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন এবং যেটা যে স্কুলের রিপোর্ট যদি থাকে, লেটার ফ্রম টিচার থাকে, এভিডেন্স অফ ফ্রেন্ডশিপ থাকে, তারপরে এক্সট্রা ক্যারিকুলাম যদি অ্যাক্টিভিটিস থাকে, মেডিকেল রেকর্ড যদি থাকে, তারপরে তারা যদি দেখে যে ফার্মলি দ্য চাইল্ড ইজ রুটেড হেয়ার, এটাও কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট অবজেক্টিভ এভিডেন্স হিসাবে। আর পটেনশিয়ালি যদি ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল ওয়ার্ক বা সাইকোলজিক্যাল রিপোর্ট থাকে সেটাও আপনারা দিতে পারেন, ইমোশনাল এবং ডেভেলপমেন্ট কনসিকুয়েন্স অফ সাডেন চেঞ্জেস ইন এনভায়রনমেন্ট দিতে পারেন, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এগুলো আপনারা আপনারা করতে পারেন, অ্যাপ্লিকেশনে দিতে পারেন। ওকে, শুধু দর্শক, আমাদেরকে আজানে ব্রেকে যেতে হচ্ছে। আজানে ব্রেক থেকে এসে আবারও আপনাদের সঙ্গে থাকবে। সে পর্যন্ত ব্যারিস্টার এম কিউ হাসানের সঙ্গে থাকুন, ব্যারিস্টার এম কিউ হাসানের সঙ্গে থাকুন, সিনিয়র প্রডিউসার মশিউর রহমানের সঙ্গে থাকুন, এনটিভির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম শুধু দর্শক, আবারও শুভেচ্ছা, স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে। শুধু দর্শক, আমি আছি ব্যারিস্টার এম কিউ হাসান আপনাদের সঙ্গে। আমার রয়েছে দীর্ঘ 32 বছরের অভিজ্ঞতা বাংলাদেশ এবং ইউকে মিলিয়ে। আমি প্রিন্সিপাল অফ এম কিউ হাসান সলিসিটার এবং আমার প্র্যাকটিসটা লাস্ট 15 ইয়ার্স আমি রানিং করছি এবং এটা হোয়াইট চ্যাপেল এরিয়ায়। অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, ডিভোর্স, মোটর ট্রাফিক অফেন্স, বেনিফিট সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করার সময় একটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনাদের টিভির ভলিউমটি মিউট করে দিয়ে আমাদের সঙ্গে সরাসরি কথা বলবেন, তাহলে আমরা কথা বলতে পারবো। তো এখন আমি আরও কিছু আপডেট দেব। এর আগে রেন্টার্স যে অ্যাক্ট, রেন্টার্স রাইটস অ্যাক্ট নিয়ে আমি কথা বলেছি এবং সেখানে আমি বলেছিলাম যে সেকশন 21 এটা অ্যাবলিশ হতে যাচ্ছে, যে নো ফল্ট যে ইভিকশন সেকশন 21 এটা কী বলে আর থাকবে না এই আইনটা। কিন্তু এছাড়াও আরও কয়েকটি এটা আমি আপডেট দিয়েছি, যারা পরে দেখবেন তারা কিন্তু এটা ফেসবুকে আমরা কিন্তু সরাসরি লাইভে দিচ্ছি এবং আমরা ইউটিউবেও এটা যাবে, অতএব আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমাদের অনুষ্ঠানটা আইনি অধিকার এবং আপনার ইউটিউব কিংবা ফেসবুকে আপনারা দেখবেন, কমেন্ট দেবেন, লাইকিং দেবেন এবং আপনারা আপনাদের বন্ধুবান্ধব সবার সঙ্গে শেয়ার করবেন, আপনাদের ফেসবুকেও শেয়ার করবেন, তাহলে কিন্তু অন্য যারা আছে তারা কিন্তু উপকৃত হবে। আমি চেষ্টা করি প্রচুর ইনফরমেশন দেওয়ার জন্যে, যে আপডেটগুলো দেয়া কিংবা সেটা করণীয় কী সেসব বিষয়ে। তো আমি বোধহয় বলছিলাম যে ভিজিটার ভিসার উপরে আমি কিছু টিপস আপনাদেরকে দেব। তার আগে আমি যেটা বলছিলাম যে এই যে যখন অ্যাপ্লিকেশন করবেন এখানে কী কী এভিডেন্সগুলো মূলত দেওয়া উচিত সেটা আমি বলেছি। সাবজেক্টিভ এভিডেন্স হিসাবে সেটা হচ্ছে যে স্কুল রিপোর্ট, লেটার ফ্রম টিচার্স। কল আছে, হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সিস্টার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? কোথা থেকে বলছেন? আমি ইসলামপুর থেকে বলছি ভাই সাহেব। আমার একটা প্রশ্ন আছে ভাই সাহেব। অবশ্যই আপনি প্রশ্ন করবেন। আপনি কি সানি ডে এনজয় করছেন? কেমন লাগছে সানি ডে?
Absolutely brilliant. গুড গুড, আমার খুব ভালো লাগছে, কারণ এই ঠান্ডা খেতে খেতে আর ভালো লাগছে না, কি বলেন? Bala aছি ভাই সাহেব, bala. ওকে ওকে, জি আপনার কোশ্চেনটা করেন ভাই। এখন মানুষ না নিয়ে বাংলাদেশ থেকে আইসেন না নিয়ে, জি and তারা কন্ডিশন একটা আছে না নিয়ে, এরপরে তারা আনলিগাল না নিয়ে, এবার তারা না নিয়ে উদ্দেশ্য হয় না, তারা একটা জুলুম করছিল না নিয়ে, এবার তারা জুলুম করে বাদে না তারা পুলিশ না নিয়ে ইন কন্ট্যাক্ট আছে না নিয়ে, এবার তারা ফ্যামিলি না নিয়ে সবে না নিয়ে পুরোপুরি ইয়ে না তারা না মাস্টাই না নিয়ে এটা কেস উইথড্র করবার লাগি। Is that the right way of processing or is that harassment? এখন ব্যাপারটা হচ্ছে যে কোনো হ্যারাসমেন্ট হলে, কোনো ক্রিমিনাল কেস হলে এটাই আপনাদের উপরে নির্ভর করবে না, এটা নির্ভর করবে পুলিশ ইনভেস্টিগেশন করবে। তবে যদি কেউ উদ্যোগ করতে চায় তাহলে সে ইনভেস্টিগেশন অফিসার আছে, তার সঙ্গে যোগাযোগ করবে, করার পরে তার হয়তো একটা স্টেটমেন্ট দিতে হতে পারে, তারপরেও কিন্তু নির্ভর করবে ইনভেস্টিগেশন অফিসার প্লাস সিপিএসের উপরে, যে এটা যদি সিরিয়াস নেচার হয় তাহলে কিন্তু অনেক সময় এটা কিন্তু কোর্টে চলে যায়, ট্রায়ালে চলে যায়, এটা কিন্তু উদ্যোগ হয় না। আর যদি মাইনর কোনো কিছু হয় অনেক সময় ইনভেস্টিগেশন সময় হয়তো তারা এটা ইগনোর করতে পারে। তা নাহলে কিন্তু যে কোনো কমপ্লেন হলে সেটার এগেনস্টে মূলত ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশন হয়ে যেটা হওয়ার সেটা হবে। যদি সিপিএসের কাছে যাওয়ার পরে যদি মনে করে সিরিয়াস নেচার এভিডেন্স আছে তাহলে কিন্তু এটা ট্রায়ালে যাবে। এটা শুধু আমি উদ্যোগ করে নিলাম সেটা এর উপরে নির্ভর করবে না, কারণ এটা নেচার অফ ক্রাইম কিংবা অফেন্স সেটার উপর নির্ভর করবে। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন করার জন্য। তো আমি যেটা বলছিলাম যে 7 ইয়ার্স রুলসে যে বাচ্চাগুলো ইউকেতে জন্মগ্রহণ করে তারা যে অ্যাপ্লিকেশন করছে সেটেলমেন্টের জন্য, তারা কোয়ালিফাই করে, সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু র্যান্ডাম রিফিউজ হচ্ছে। এবং এটা আমরা জানি যে এই বাচ্চার যে ইন্টিগ্রেশন ইন দ্য ইউকে, এস্টাবলিশড লাইফ ইউকে, তার যে বন্ডিং এবং তার যে রাইট টু প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ, এইগুলোর মধ্যে কনসিডারেশন নিতে হয়। এবং এটা হোম অফিস কিংবা ইউকে গভর্নমেন্টের অব্লিগেশন রয়ে গেছে, সেটা হচ্ছে সেকশন 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস, যেটা তাদেরকে অবশ্যই কনসিডারেশন করতে হবে, এবং বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, যেটা সেকশন 55 অফ দ্য বর্ড। কলার আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলুন। জি, আমার একটা প্রশ্ন আছিল স্কিল ওয়ার্কার ভিসা নিয়ে। জি বলুন। সো আমি রিসেন্টলি অ্যাপ্লাই করছি স্কিল ওয়ার্কার ভিসার লাগে। আমার কোম্পানি 3 ইয়ার্স তারা এলাও করছে। So still I haven't got any response from that. It's been like 2 weeks now. So I'm just wondering, আপনার কস্ট অ্যাসাইন হওয়ার পরে are they taking longer time to process? Because currently I'm on my PSW and it will be over in around like 9 months and all that. So if you can give me an update. আমি আপনার পুরো কোশ্চেনটা ক্লিয়ার হয়নি। আপনি কি স্কিল ওয়ার্কারে এখন আছেন নাকি সুইচ করবেন? No, আমি অ্যাপ্লাই করছি। সুইচ করছেন নতুন? আমি অ্যাপ্লিকেশন সাবমিট করছি। আপনার নামে কস্ট অ্যাসাইন হওয়ার পরে সেটার বেসিসে আপনি লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, এটা পেন্ডিং আছে 2 সপ্তাহ হলো? এখনো পেন্ডিং আছে। জি না, এটা দিয়ে দেবে, খুব শীঘ্রই দিয়ে দেবে। তবে আপনারা তো এখন জানেন যে জেনুইনিটি টেস্টের উপরে কিন্তু তারা খুব জোর দিয়েছে। জেনুইনিটি টেস্ট বলতে ইন্টারভিউ হতে পারে, কারণ যদি ইনিশিয়াল অ্যাপ্লিকেশন হয় এখান থেকেই কিংবা ইউকের বাইরে থেকে, সেই অ্যাপ্লিকেশনগুলো ওরা জেনুইনিটি টেস্ট কিংবা জেনুইন ভ্যাকেন্সি কিনা কীভাবে এটার বিষয়ে কিন্তু তারা এখন জানতে চায়। তো সেই ক্ষেত্রে যেটা হতে পারে, আপনার ইন্টারভিউ কিংবা আপনার এমপ্লয়ার ইন্টারভিউ হতে পারে, যে কিভাবে আপনি তাদেরকে ফাইন্ড আউট করলেন, সে কিভাবে আপনাকে ফাইন্ড আউট করলো, এটা জেনুইন কিনা, এই বিষয়গুলো কিন্তু আসতে পারে। তো 2 সপ্তাহ এটা আহামরি তেমন কিছুই না। তো অনেক সময় খুব কুইকলি দিয়ে দেয়, আবার অনেক সময় একটু লেট হয়, অনেক সময় ব্যাকলগ থাকে। তো আমার মনে হয় যে আপনি ধৈর্য ধরুন আর প্রিপারেশন রাখেন। যদি ফোন দেয় কিংবা ইন্টারভিউ নেয়, সেটার জন্য আপনি এবং আপনার এমপ্লয়ার প্রিপারেশন রাখেন। ঠিক আছে? জি ঠিক আছে। আরেকটা কোয়েশ্চেন ছিল, ইফ ইউ ডোন্ট মাইন্ড। জি প্লিজ বলুন ভাইয়া, কোনো অসুবিধা নেই। So my employer have given me 3 years now. So after 3 years, I have the option to apply for 2 years. Is that how it works? Of course, end of 3 years, you can apply for another
another 3 years, or you can apply for another 5 years. That's not a problem. It depending, how your employer will be assigning your course. So course can be issued 3 years or 5 years. That's fine. So definitely you need another 2 years, and then you can having completion of 5 years, you may apply for settlement. Okay, yeah. Subject to satisfying the requirements on English language test. And also, you don't have any criminal offense. That is very important. Suitability test, and also they will be checking 1 year's bank estate, 1 year's tax, whether you paid tax, because when you will be applying for settlement, since 22nd of July 2025, the law has been changed. When you will be applying for settlement, the case worker will be checking with the HMRC that last 12 months, at least last 12 months, whether tax has been paid. Because, and there is another change since 5th of March, that periodical, that means every month you should be paid, not whole year. So every month you will be paid in accordance with the yearly salary. So your yearly salary divided by 12, so what will be coming, that net income must go into your bank account from your employer. That is very important. You must maintain this. All right? Thank you, caller, for your call. So I was discussing about 7 years rules, because nowadays 7 years, under 7 years rules, application for settlement randomly refusing. So I was saying that when you will be applying for settlement, definitely you have to prepare your application in good condition with objective evidence, also all the evidence. সেই এভিডেন্সগুলোর কথাই আমি বলছিলাম যে স্কুল রিপোর্ট, লেটার ফ্রম টিচার, এভিডেন্স অফ ফ্রেন্ডশিপ, তারপরে এক্সট্রা কারিকুলাম যদি অ্যাক্টিভিটিস থাকে সেগুলো, মেডিকেল রেকর্ডস, এবং অন্য কিছু যদি শো করা যেটা ফ্যামিলি, যে চাইল্ড এখানে রুটেড হয়েছে, এবং কোনো মেডিকেল রেকর্ডস কিংবা anything else that show how firmly the child is rooted here alongside objective evidence, so আপনারা দিতে পারেন। আর পটেনশিয়ালি দেখা যায় ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল ওয়ার্ক অর সাইকোলজিক্যাল রিপোর্টও আপনারা এর সঙ্গে অ্যাড্রেস করতে পারেন, যে ইমোশনাল এবং ডেভেলপমেন্ট কনসিকুয়েন্স অফ সাডেন চেঞ্জ ইন। হ্যাঁ, কলার আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু ভাই সাহেব, আমি আবার আইছি। একটা প্রশ্ন আপনার রয়েছে, এটা কত মালুম না আপনাদের। হ্যালো বলুন। হ্যালো, জি শুনতে পাই, আপনি বলে যান। normal station order nanni, if I get served onto somebody, does that include eviction? Non-molestation order is not a eviction order. Non-molestation order হচ্ছে যে আপনার বিরুদ্ধে কেউ, এটা সাধারণত দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে, তখন সাধারণত ওয়াইফ যদি হাজব্যান্ডকে ডোমেস্টিক ভায়োলেন্সের এলিগেশন আনে, সেক্ষেত্রে ওয়াইফ যদি মনে করে যে তার হাজব্যান্ড তার জন্য রিস্ক, তখন সে অ্যাপ্লাই করতে পারে টু দ্য ফ্যামিলি কোর্ট ফর অ্যান non-molestation order. Sorry? ঘটনা হয়েছে না নিয়ে আমার মার করে একটা ঘটনা করছে না নিয়ে, হাজবেন্ড ওয়াইফের ঘটনা করছে না নিয়ে, and the partner, one side of the partner took the Sharia law's marriage certificate and went to the council and said, I no longer live in this property, I want my own property, and the person's property is this, they got evicted. Can they do this, immigration person? খুব ক্লিয়ার না আপনার কোশ্চেন, যেটা বলছেন আমি আসলে বুঝতে পারছি না। আমার মার করে একটা ঘটনা করছে হাজবেন্ড ওয়াইফের লাগি না, অত ক্লিয়ার না, বোঝা যাচ্ছে না। আমার মনে হয় যে আপনার বিষয়গুলো কিন্তু বেশ কমপ্লেক্স। আপনি যে কোনো লয়ারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ওয়ান টু ওয়ান অ্যাডভাইস নেবেন। ধন্যবাদ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি যেটা বলছিলাম, এছাড়াও যেটা করা যায় যে ইন্ডিপেন্ডেন্ট
সোশ্যাল ওয়ার্ক অর সাইকোলজিক্যাল রিপোর্ট নেওয়া যায় এবং সেটা অ্যাড্রেস করবে যে ইমোশনাল এবং ডেভেলপমেন্ট যে কনসিকুয়েন্স হবে এই বাচ্চার যে সাডেন যে চেঞ্জ ইন এনভায়রনমেন্ট। তারপরে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এটা বলা যায়, ডিসরাপশন অফ এডুকেশন সেটাও আমরা এখানে উল্লেখ করতে পারি। এই বিষয়গুলো উল্লেখ করে এই যে 7 years রুলসের আন্ডারে যে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনগুলো করা উচিত। দ্য হোম অফিস ইজ নো লঙ্গার প্রিপেয়ার টু অ্যাকসেপ্ট দ্য চাইল্ড 7 years অফ রেসিডেন্স অ্যাট ফেস ভ্যালু। এই মুহূর্তে তারা এটা বলতে চাচ্ছে যে এটা ফেস ভ্যালু নেই বলতে চাচ্ছে, উইচ ইজ নট কারেক্ট। আমি ডিসএগ্রি করি তাদের সঙ্গে। তো অতএব আমাদেরকে প্রমাণ করতে হবে যে ডিপার্চার উড বি আনরিজনেবল ইন দ্য স্পেসিফিক সার্কামস্টেন্সেস অফ দ্য কেস। তার যে কলার, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি একটা জিনিস জানতে চাই যে ওভারস্টার হিসাবে 20 years রুট এটা কোনো চেঞ্জ হয়েছে না গোলান রয়েছে? ধন্যবাদ কলার, একটি চমৎকার কোশ্চেন করেছেন। আমি এটা সম্পর্কে ডিটেলস বলি। 20 yearsের যে রুলস, এটার কোনো চেঞ্জ আসে নাই। এটা আগে যেটা ছিল সেটাই আছে। এই আইনটা মূলত ইন্ট্রোডিউস হয়েছে 9th of July 2012 যখন কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় আসে তখন থেকে। তার এক পর্যন্ত 20 years রুলস ছিল না। 20 years রুলস হচ্ছে কেউ যদি লফুলি আনলফুলি যদি ইউকেতে 20 years কন্টিনিউয়াসলি রেসিডেন্স হয়ে থাকে তখন সে এলিজেবল হয় ফর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ টু রিমেন, এবং যখন অন দ্য বেসিস অফ প্রাইভেট লাইফ, এবং যখন সে অ্যাপ্লিকেশনটা করবে তাকে যদি স্যাটিসফাই হয় হোম অফিস, তাকে 2.5 years লিভ টু রিমেন দেওয়া হবে, 10 years রুট টু সেটেলমেন্ট। এখন প্রশ্ন আসতে পারে যে এবং আফটার হ্যাভিং কমপ্লিশন অফ 10 years দেন হি মে অ্যাপ্লাই ফর সেটেলমেন্ট। এখন কোশ্চেন আসতে পারে যে কী কী ডকুমেন্ট এক্ষেত্রে লাগতে পারে। আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে তারা যেটা করে, তারা প্রত্যেক বছরের ডকুমেন্ট তারা চায়। দ্যাট মিনস এই 20 yearsের প্রত্যেক বছরে কিছু কিছু অফিসিয়াল ডকুমেন্ট সেগুলো তারা চায়। আমার প্রতি 800 ডকুমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটা এক্সপেক্ট হবে? জি, আমার কোশ্চেন আমারটা শোনেন, আর কোনো কিছু আপনার প্রশ্ন থাকবে না। এখন কোশ্চেন হচ্ছে যে কী কী ডকুমেন্ট লাগতে পারে। এই ধরনের 6টা অফিসিয়াল ডকুমেন্টের কথা বলা আছে। ব্যাংক স্টেটমেন্টের কথা বলা হয়েছে, এক্ষেত্রে ইউটিলিটি বিলসের কথা বলা হয়েছে, P60 কথা বলা। 40 সেকেন্ড, আমাদেরকে ব্রেকে যেতে হচ্ছে। কলার আপনি থাকেন, আপনার প্রশ্নের উত্তর দেবো। হ্যালো সুধী দর্শক, আমাদেরকে একটা ব্রেকে যেতে হচ্ছে। ব্রেক। আসসালামু আলাইকুম দর্শক, আবারও শুভেচ্ছা, স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে। যদি কল থাকে কল নেব, তাহলে আমি যেটা যাচ্ছিলাম যে 7 years রুলসের ব্যাপারে কী কী ডকুমেন্টগুলো দিলে সেগুলো আমি বলেছি। স্কুল রিপোর্টের কথা বলেছি, লেটার ফ্রম টিচার্স, এভিডেন্স অফ ফ্রেন্ডশিপ, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, মেডিকেল রেকর্ড এবং এনিথিং এলস দ্যাট শোজ যে এই চাইল্ডের যে রুটেড হেয়ার অবজেক্টিভ এভিডেন্স, এবং ইন্ডিপেন্ডেন্ট যদি সোশ্যাল ওয়ার্ক এবং সাইকোলজিক্যাল যদি রিপোর্ট থাকে যেটা অ্যাড্রেস করবে যে ইমোশনাল এবং ডেভেলপমেন্টের যে কনসিকুয়েন্সেস হবে সাডেন চেঞ্জের কারণে এনভায়রনমেন্ট, এবং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এবং ডিসরাপশন, এডুকেশন ডিসরাপশন হতে পারে। এই সব বিষয়গুলো মূলত ডকুমেন্টগুলো তাদেরকে দেওয়া উচিত। এবং আর যে এবং অ্যাপ্লেজেও কিন্তু এইসব ডকুমেন্টগুলো আপনারা দিতে পারেন। আর যেটা আছে সেটা হচ্ছে যে হোম অফিসের যে অ্যাপ্রোচ, এটা কিন্তু ভেরি আনরিজনেবল, এবং ভাস্ট মেজরিটি অফ দ্য চিলড্রেন যারা আছে তারা কোয়ালিফাই করে আন্ডার এই রুটে, যে প্যারেন্ট যারা ওভারস্টে করছে এবং তাদের হুজ ওন লিভ হ্যাজ এক্সপায়ার। তো এটা আসলে রিয়েলি একটা ডিফিকাল্ট করে ফেলেছে, এবং এটা ডিফিকাল্ট যে প্যারেন্টসের সার্কামস্টেন্সের কারণে এই যে ডিসঅ্যাডভান্টেজ দিচ্ছে দ্য চাইল্ডসের যে ফান্ডামেন্টাল রাইটস আছে আন্ডার আর্টিকেল 8, এবং চাইল্ডসের যে প্রাইভেট লাইফ আছে, দেয়ার স্কুলিং, দেয়ার ফ্রেন্ডশিপ, এগুলো যে বিলঙ্গিং টু দ্য অনলি কান্ট্রি দে আর এভার নোন। তারা তো অন্য কান্ট্রি সম্পর্কে তারা জানা, ইন্ডিপেন্ডেন্ট তারা এখানে জন্ম নিয়েছে এবং এখানে তারা আছে, এবং প্যারেন্টসের হিস্ট্রির কারণে এগুলো রিপিট করা ঠিক হয় না। ট্রিট দ্য টু অ্যাজ অটোমেটিক্যালি ইন্টারচেঞ্জেবল, ওভারলুকস দ্য ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট ফর দ্য আর্টিকেল 8 and 55। আর যেসব বাচ্চারা ইউকেতে জন্ম নিয়েছে তারা এখানে 7 years ধরে আছে, তো স্ট্রংলি আমরা রিকমেন্ড করি যে তারা লিগাল অ্যাডভাইস নিয়ে তারা অ্যাপ্লিকেশনগুলো যেন করে, এবং ডেফিনেটলি
যদি অ্যাপিল হয় তাহলে অ্যাপিলে যেও কিন্তু তারা চ্যালেঞ্জ করতে পারে, এবং ডকুমেন্ট সম্পর্কে আমি আপনাদেরকে বললাম। এবার আমি ভিজিটর ভিসায় চলে যাব। যে ভিজিটর ভিসার ক্ষেত্রে আমি জানি যে আমরা যারা ইউকেতে আছি সেটেল, কিংবা যারা ব্রিটিশ সিটিজেন আছি, কিংবা রিফিউজি স্ট্যাটাসে আছি, প্রোটেকশনে আছি, তারা অনেক সময় আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, তাদেরকে আমরা আনতে চাই। তো এখানে যদি কারো বৃদ্ধ বা মামা থাকে, সেই ক্ষেত্রে তাদের দুইটা অপশন। একটা হচ্ছে ভিজিটার হিসাবে যদি তারা টেম্পোরারিলি আসে, এবং যদি 6 উইকস আসবে, এসে থেকে চলে যায়, সেটা ঠিক আছে। আর যদি তারা এখানে সেটেল করতে চায়, বৃদ্ধ বাবা মা, সেক্ষেত্রে কিন্তু তারা সেটা করতে পারবে। তো সেটাকে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা বলা হয়ে থাকে, সেটা আমি পরে আলোচনা করছি। প্রথমে যে আলোচনা করব সেটা হচ্ছে যে ভিজিটর ভিসার যে এলিজিবল যে রিকোয়ারমেন্টস আছে, সেটা নিয়ে আমি আলোচনা করব। যে এলিজিবল রিকোয়ারমেন্টস ফর এ ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশন ইন দ্য ইউকে। যখন কেউ ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবে, তাকে যে রিকোয়ারমেন্টসগুলো স্যাটিসফাই করতে হবে, সেগুলো হচ্ছে যে জেনুইনলি সে সিকিং করছে এন্ট্রি টু দ্য ইউকে, এবং সেটা তার যে পারমিটেড পারপাস আছে আন্ডার দ্য ভিজিটার রুট, সেটা মূলত তারা দেখবে। আর তারা তারা কোনো আন্ডারটেক করতে পারবে না যেসব প্রোহিবিটেড অ্যাক্টিভিটিস আছে, ইনক্লুডিং এমপ্লয়মেন্ট অর লং টার্ম সার্ভিস। তারা কিন্তু ভিজিটার হিসাবে তারা এমপ্লয়মেন্ট নিতে পারবে না, কিংবা কোনো লং টার্ম স্টাডি করতে পারবে না। তারা যে ইন্টেন্ট করবে যে ইউকে ত্যাগ করার জন্য, চলে যাওয়ার জন্যে, অ্যাট দ্য এন্ড অফ দেয়ার ভিসা, তারা কিন্তু চলে যাবে। আর তাদের কোনো ইন্টেনশন থাকবে না কোনো এক্সটেন্ডেড পিরিয়ড থাকার জন্যে, অথবা তারা কোনো অ্যাপ্লিকেশন করবে না মেক দ্য ইউকে, এবং ইউকেকে তারা তাদের হোম হিসাবে পরিগণিত করবে না। এবং এটা সাধারণত করা হয় ফ্রিকুয়েন্ট অর সাকসেসিভ ভিজিটের মাধ্যমে। আর তাদের সাফিসিয়েন্ট ফান্ড থাকতে হবে টু কভার অল রিজনেবল কস্ট অফ দেয়ার ভিজিট। তাদেরকে রিজনেবল কস্ট দিতে হবে, থাকতে হবে, তাদের সাফিসিয়েন্ট ফান্ড থাকতে হবে তাদের এখানে আসা যাওয়া সেটার জন্যে। আর হচ্ছে ইনক্লুডিং ট্রাভেল, অ্যাকোমোডেশন অ্যান্ড লিভিং এক্সপেন্সেস। তাদের নো ফল ফর রিফিউজাল আন্ডার দ্য জেনারেল গ্রাউন্ডস ফর রিফিউজাল থাকতে পারবে না। তবে এটা ইম্পর্ট্যান্ট যে এভিডেন্স কিন্তু প্রোভাইডেড করতে হবে অ্যালংসাইড অ্যান অ্যাপ্লিকেশন, এবং ডেমনস্ট্রেট করতে হবে যে এই রিকোয়ারমেন্টস আর মেট উইথ রেফারেন্স টু দ্য অ্যাপ্লিকেন্টস সার্কামস্টেন্স। এটা ইম্পর্ট্যান্ট যে এই এভিডেন্স প্রোভাইডেড করবে অ্যালংসাইড অ্যান অ্যাপ্লিকেশন demonstrates that these requirements are met with references to the applicant circumstances. এখন আরেকটা বিষয় আমি বলবো যে জেনুইন ভিজিটার ব্যাপারে আমরা জানি যে সবসময় যে ভিজিটার ভিসাগুলো রিফিউজ করলে তারা বলে যে তারা জেনুইন ভিজিটার ভিসা না। তাই জেনুইন ভিজিটার ভিসা এটা মিট করতে গেলে তাদেরকে কি স্যাটিসফাই করতে হবে। তো এই যারা এই ভিজিটার ভিসা সাকসিড করতে চায়, যখন যারা অ্যাপ্লিকেশন করবে ফর এ ইউকে ভিজিট ভিসা, সেগুলো তাদেরকে স্যাটিসফাই করতে হবে যে তারা জেনুইন ভিজিটার, এটা তাদেরকে স্যাটিসফাই করতে হবে। এর অর্থ এই হচ্ছে যে তাদেরকে শো করতে হবে তারা জেনুইনলি সিকিং এন্ট্রি টু দ্য ইউকে ফর এ পারপাস পারমিটেড বাই দ্য ভিজিটার ভিসা। তারা জেনুইনলি তারা এন্ট্রি সিকিং করছে যে তারা ভিজিটার রুটে তারা আসবে, এবং এখানে তাদের যেসব পারপাস আছে, পারমিটেড পারপাস আছে, সেইগুলোই মূলত তারা করার জন্যে তারা এখানে আসছে। এবং তারা আন্ডারটেক করবে না প্রোহিবিটেড যেসব অ্যাক্টিভিটিস আছে তারা যখন ইউকেতে থাকবে, এবং তারা ইউকেতে বসবাস করবে না ফর এক্সটেন্ডেড পিরিয়ড। তারা ইউকেতে এক্সটেন্ডেড পিরিয়ডের জন্য বসবাস করবে না, এবং থ্রু ফ্রিকুয়েন্ট অর সাকসেসিভ ভিজিট, তারা থ্রু ফ্রিকুয়েন্ট এবং সাকসেসিভ ভিজিট, এবং তারা মেক করবে না তাদের ইউকে নিজেদের হোম হিসাবে। দ্য হোম অফিস তারা যে লিস্ট ফ্যাক্টর করেছে, which will considered by a case worker in assessing whether and যে লিস্ট ফ্যাক্টরস যেগুলো আছে
will be considered by a caseworker in assessing whether an applicant is a genuine visitor, previous immigration history to the UK এবং others country, previous immigration history to the UK and others country, এটা তারা দেখবে। সেকেন্ড হচ্ছে ফিনান্সিয়াল সার্কামস্টেন্সেস দেখবে, এছাড়াও ফ্যামিলি, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, ফিনান্সিয়াল সার্কামস্টেন্সেস, এছাড়াও ফ্যামিলি, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, আর পার্সোনাল ইকোনমিক টাইজ টু দ্য ইউকে, পার্সোনাল অ্যান্ড ইকোনমিক টাইজ টু দ্য ইউকে, পার্সোনাল অ্যান্ড ইকোনমিক টাইজ টু দ্য ইউকে, এটা তারা দেখবে। তো এই যে জেনুইননেস অ্যাসেসিং করার সময় কেস ওয়ার্কার কনসিডার করবে তাদের যে কিউমুলেটিভ পিরিয়ড অফ টাইম তারা ইউকেতে স্পেন্ড করেছে লাস্ট 12 মান্থে, এটা কিন্তু তারা দেখবে। এবং তাদের যে প্রিভিয়াস যে ডিউরেশন তারা ভিজিট করেছিল এবং তারা কম্পেয়ার করবে যে তারা অ্যাপ্লিকেশনে কতদিন থাকার কথা বলেছিল এবং পরবর্তীতে তারা ইউকেতে কতদিন এসে ভিজিটার হিসাবে ছিল, এটা কিন্তু তারা দেখবে। তো এই যে ইন্টেন্ট টু ভিজিট দ্য ইউকে ফর এনি আদার রিজন ইনক্লুডিং marry or from a civil partnership to transit or to undertake business activities, you must apply for the specific visit compending to the budget. অতএব যে ফ্যাক্টরগুলো মূলত কাজ করবে সেই ফ্যাক্টরগুলোর ভিতরে হচ্ছে যে previous immigration history to the UK and other countries, financial circumstances as well as your family, social and economic background, personal and economic ties to the UK. এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তো ভিজিটার হিসাবের ব্যাপারে আমি যেটা বলি যে আপনারা যারাই অ্যাপ্লিকেশন করবেন আপনারা নিজে নিজে করবেন না, কিন্তু বাংলাদেশে যারা আছে তাদের দিয়েও করবেন না। আপনারা ইউকের যে কোনো লয়ারের কাছে প্রথমে যে আপনারা অ্যাডভাইস নেবেন এবং যে অ্যাপ্লিকেশনের যে ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্স আছে সেগুলো আপনারা আপনার লয়ারকে বলার পরে কিন্তু আপনারা একটা প্রপার অ্যাডভাইস নিয়ে লিস্ট অফ ডকুমেন্ট কী লাগবে এইগুলো নিয়ে তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তা নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন এটা কিন্তু হরহামেশা এটা কিন্তু রিফিউজ হয়ে যাবে। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার যে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভের ব্যাপারে একটা আলোচনা করি। অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসাটা কী? অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসাটা হচ্ছে যে যারা ইউকেতে সেটেল আছে কিংবা যারা ব্রিটিশ আছে কিংবা আইরিশ ন্যাশনাল আছে কিংবা যারা প্রোটেকশনে আছে তারা মূলত তাদের যে এল্ডারলি বাবা মার কথায় আমি বলি, আরও ভাই বোনও হতে পারে, এখানতে অ্যাডাল্ট চাইল্ডও হতে পারে, তো গ্র্যান্ড প্যারেন্টস হতে পারে। তো বাবা মার উদাহরণ দিয়ে আমি বলি, যদি এমন হয় যে আপনার বাবা মা বাংলাদেশে আছে এবং ওনাদের ডিউ টু এজ, ইলনেস কিংবা ডিসেবিলিটির কারণে ওনাদের যে হাউস হোল্ড ওয়ার্ক সেগুলো ওনারা করতে পারে না এবং ওনাদের লং টার্ম কেয়ারার প্রয়োজন রয়ে গেছে এবং সেই কেয়ারার ফ্যাসিলিটি আপনার কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে তো নাই, প্লাস আপনার কোনো প্রফেশনাল যেটি সেটাও নাই। তো এই প্রফেশনাল এবং আপনার আত্মীয় স্বজন নাই লুক আফটারের জন্যে, এবং এমনও হতে পারে যে আপনি এখান থেকে যদি ফিনান্স করেন সেই ফিনান্স দেওয়ার পরেও কিন্তু সেখানে আপনার হবে না, ওই কেয়ারের ফ্যাসিলিটি দেবে না কিংবা অ্যাফোর্ডেবিলিটি নাই, যদি থাকেও সেটা অ্যাফোর্ডেবিলিটি নাই। অতএব এইটাই হচ্ছে মূলত টেস্ট। এক্ষেত্রে একটা মেডিকেল ডকুমেন্ট কিংবা মেডিকেল যেসব এভিডেন্স আছে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের কেসে। আবার এখানে যারা আছে এবং বাংলাদেশে কেউ নাই এটাও একটা ইম্পর্টেন্ট। আর এখানে যারা স্পন্সর হবে তাদেরকে অ্যাডিকুয়েট মেনটেন্যান্স অ্যান্ড অ্যাকোমোডেশন দেখাতে হবে উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড, এবং সেখানে তাদের যে একটা রিজনেবল ইনকাম আছে, অ্যাটলিস্ট 25-30 হাজার পাউন্ড ইনকাম আছে, এই ধরনের একটা ইনকাম থাকতে হবে এবং তাদেরকে কিন্তু আন্ডারটেকিং দিতে হবে যে তার যে বাবা মা যেই আসুক উনি আসার পরে 5 ইয়ার্স এখানে কোনো বেনিফিট নেবে না, কিন্তু অন্যান্য যেসব NHS সহ অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো কিন্তু তারা এন্টাইটেল হবে।
তো এই অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভটা অ্যাপ্লিকেশনগুলো খুব যত্ন করে করতে হয়, এভিডেন্সগুলো খুব ইম্পর্টেন্ট, এবং একটা ভালো কভার লেটার কিংবা অ্যাপ্লিকেশন 2টা ফর্ম আছে, সেগুলো ভালো করে কমপ্লিট করতে হয়, এবং একটি ফিস আছে প্রায় £3,500 মতো। এই ফিসটা দিয়ে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন এটা যদি সাকসেস হয় তাহলে কিন্তু এটা ইনডিফিনিট লিভ টু এন্টার মূলত ভিসাটি দেওয়া হবে, এবং সে কিন্তু এখানে এসে সারা জীবনের জন্য কিন্তু থাকতে পারবে। যদি রিফিউজ হয় তাহলে কিন্তু আপনার অ্যাপিল রাইট দেওয়া হবে, এবং তখন অ্যাপিল এক্সারসাইজ করতে হবে উইদিন 14 days ফ্রম দ্য ডেট অফ ডিসিশন। এবং যখন অ্যাপিল স্টেজে আপনাদের খেয়াল করতে হবে খুব কিন্তু কী বলে ভালোভাবে প্রিপেয়ার করতে হবে, উইটনেস স্টেটমেন্ট নিতে হবে, ইভেন অবজেক্টিভ এভিডেন্স, কান্ট্রি এক্সপার্ট রিপোর্ট, এগুলো দিয়ে কিন্তু চমৎকার করে করতে হবে, এবং একজন ভালো প্র্যাকটিসিং ব্যারিস্টার, যেগুলো ভালো চেম্বার থেকে যাদের এক্সপিরিয়েন্স ব্যারিস্টার দিয়ে কিন্তু আপনাদের হিয়ারিংটা করানো উচিত। এবং দেয়ার ইজ এ চান্স থাকে, কারণ ভালো একজন জাজ যদি থাকে এবং যদি অ্যাপিলটা যদি ওয়েল প্রিপেয়ার থাকে তাহলে কিন্তু এটা সম্ভব। তো এটা হচ্ছে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ, যেটা আমি বললাম, এটা ব্যাপারে আপনারা চেষ্টা করবেন। তো অনেকে দেখা যায় ভিজিটরে নিয়ে এসে তখন আমাদের কাছে আসে যে এই অ্যাপ্লিকেশনটা ওনাদের এখন কী করা যায়। ভিজিটর থেকে কোনোভাবেই কিন্তু ওনাদেরকে সুইচ করে অন্য কোনো ভিসায় আনা যাবে না, আর যে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা হচ্ছে সেটাও কিন্তু এখান থেকে সম্ভব না। আমি সবসময় অ্যাডভাইস করি ওনাদেরকে আপনারা বাংলাদেশে পাঠিয়ে দেন, দিয়ে তারপরে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট যে রিলেটিভ ভিসা আছে সেটাই মূলত আপনারা চেষ্টা করেন, এবং সেটাই কিন্তু প্রপার মানে ভিসা হবে সেটেলমেন্টের জন্য আন্ডার ইমিগ্রেশন রুলস। তো এটাই যেটা আমি বললাম, এটা হচ্ছে আপনার অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস। অতএব ভিজিটার হিসেবে আনতে পারেন, যদি তারা টেম্পোরারি 4 weeks 5 weeks-এর জন্য এসে তারা কিন্তু চলে যাবে, কিন্তু ওনাদেরকে রাখার কোনো রকম চেষ্টা করা উচিত হবে না। আপনাদের অনেক পয়সা ড্রেনেজ হবে, খরচ হবে, কিন্তু আলটিমেটলি কোনো কাজ হবে না কিন্তু, আনলেস যদি ওনাদের সিরিয়াস কোনো মেডিকেল কন্ডিশন থাকে। এখন আমি বলি যে মেডিকেল কন্ডিশনের কারণে এখানে লিভ টু রিমেন কীভাবে পাওয়া যায়। মেডিকেল কন্ডিশনের কারণে লিভ টু রিমেন পাওয়া যেতে পারে যদি তাদের এমন ধরনের যদি রোগ ব্যাধি হয়, মেডিকেল কন্ডিশন হয়, যে মেডিকেল কন্ডিশন তার এখানে লং টার্ম তার ট্রিটমেন্টের প্ল্যান আছে, সে হয়তো ট্রাভেল করতে পারছে না, কিংবা তার কান্ট্রি অফ অরিজিনে তার ওই ট্রিটমেন্ট নট অ্যাভেলেবেল, অথবা সেখানে ট্রিটমেন্ট আছে কিন্তু অ্যাফোর্ডেবিলিটি নাই, কারণ এত খরচ যে সেটা অ্যাফোর্ড করতে পারবে না। যেরকম আমরা জানি ক্যান্সারে কিন্তু খুবই এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, যেরকম তার কেমো লাগবে, অন্যান্য ট্রিটমেন্ট লাগবে। তো এটা কিন্তু খুব কম ফ্যামিলি আছে যারা এটা অ্যাফোর্ড করতে পারে। তো এই ধরনের আবার কিডনি যাদের ডায়ালিসিস হচ্ছে, কিডনি নষ্ট হয়ে গেছে, সেটাও কিন্তু খুবই সিরিয়াস। অতএব এই যে মেডিকেল কন্ডিশনে আপনি ট্রিটমেন্ট পেতে পারেন, সেটা ভিজিটার হিসাবে এসেও কিন্তু পেতে পারেন, কিংবা অন্য কোনো ভিসা থাকলে, স্টুডেন্ট ভিসা থাকলে কিংবা স্কিল ওয়ার্কার থাকলে সেখান থেকে কিন্তু আপনি সুইচ করতে পারবেন। কিন্তু এটার যে থ্রেশহোল্ড, এটার যে মানে প্রুফ, এটা কিন্তু ভেরি হাই থ্রেশহোল্ড, এবং এটা কিন্তু আন্ডার আর্টিকেল 3 and 8 অফ দ্য হিউম্যান রাইটস অ্যাক্টে এটা ক্লিয়ারলি আছে যে এই ধরনের যদি কন্ডিশন হয় তাহলে কিন্তু তাকে এই মেডিকেল কন্ডিশনের কারণে লিভ টু রিমেন দেওয়া যেতে পারে, এবং এটা সাধারণত 2.5 years দেওয়া হয়, এবং লিভ টু রিমেন 10 years লিভ টু রিমেন থাকার কারণে মানে 2টা এক্সটেনশন নেওয়ার পরে তখন কিন্তু সে অ্যাপ্লিকেশন করে তার কিন্তু গ্রান্টেড সেটেলমেন্ট পেতে পারে। তো এই হচ্ছে মেডিকেল কন্ডিশন বললাম আমি, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ আমি বললাম, এবং ভিজিটার ভিসা বললাম। এর আগে আমি বলেছি রেন্টার্স রাইটস অ্যাক্ট সম্পর্কে বললাম, যেটা 1 May থেকে কার্যকরী হতে যাচ্ছে। তার আগে আমি যে আরেকটি 7 years রুলসের উপরে আমি বলেছি। তো বেশ কিছু আমি আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা, তার আগে দিয়েছি 2024 থেকে আপনার অ্যাপ্লিকেশন, আপনার 2024 থেকে কীগুলো চেঞ্জ আসছে, ইমিগ্রেশন রুলস আছে, সেগুলো নিয়েও কিন্তু আমি আপনাদের সঙ্গে আপডেট দিলাম। তো আমি জানি যে সানি ডে আছে, অনেকে হয়তো বাসায় নাই, কিন্তু এই অনুষ্ঠানটি কিন্তু ফেসবুকে আমরা দিচ্ছি এবং সরাসরি এবং ইউটিউবে দিচ্ছি। অতএব পরবর্তীতে আপনারা এই অনুষ্ঠানটা দেখবেন, এবং আমি অনেক ইনফরমেশন দিয়েছি, সেই ইনফরমেশনগুলো কিন্তু খুবই দরকার, এবং এগুলো আপনারা শেয়ার করবেন, লাইকিং দেবেন, কমেন্ট দেবেন।
তো এরপরে আমি আরেকটা আপডেট দেই। সেটা হচ্ছে যে আমরা জানি যে রেফারি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে যে রেফারিগুলো প্রয়োজন হয় সেই সম্পর্কে কারা রেফারি হিসাবে কোয়ালিফাই করবে, তারপরে আত্মীয়স্বজনরা রেফারি হতে পারবে কিনা, ইউকেতে থাকলে কারা রেফারি হতে পারবে, ইউকের বাইরে থাকলে কারা রেফারি হতে পারবে, এই বিষয়গুলো নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম হচ্ছে ইন কান্ট্রি থেকে যদি ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন করে তার তো অনেক কিছুই রিকোয়ারমেন্টস আছে। তার ভিতরে ওয়ান অফ দ্য ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে যে 2 জন রেফারি লাগবে। তো আর আরেকটা হচ্ছে যে আউট কান্ট্রি থেকে যারা বাই ডিসেন্ট ব্রিটিশ সিটিজেন বাই ডিসেন্ট যেটাকে বলা হয় ফ্রম অ্যানাদার কান্ট্রি, সেক্ষেত্রে এটা কনফিউজিং হয়। সেটা নিয়েও আমি আলোচনা করব যে তাদের ক্ষেত্রে এই রেফারির যে রিকোয়ারমেন্টস সেটা কি আছে। তো প্রথমে আসি যে ইন কান্ট্রি থেকে করলে 2 জন মূলত রেফারি লাগে, এবং সেই রেফারি প্রথম যে রেফারি থাকবে সেটা অবশ্যই তাদেরকে ব্রিটিশ পাসপোর্ট হোল্ড করতে হবে। আর সেকেন্ড যে রেফারি থাকবে তাকে এই যে রিকোয়ারমেন্টসগুলো আছে ব্রিটিশ পাসপোর্ট, তারপরে তাদের স্ট্যান্ডিং, তাদের যে গুড স্ট্যান্ডিং আছে, গুড ক্যারেক্টার, পার্সন অফ এ গুড স্ট্যান্ডিং, এটা আর একটা ইম্পর্টেন্ট। কিন্তু অতএব এই 2টা জিনিস তো থাকবেই। তারপরেও যেটা হবে তারা যে কোনো ন্যাশনালিটি হতে পারবে, এবং তাদেরকে প্রফেশনাল পার্সন অথবা সামান রেসপেক্টেড কমিউনিটিতে থাকতে হবে, যেমন টিচার, ডক্টর, সিভিল সার্ভেন্ট, অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার, এগুলো তাদেরকে হতে হবে। এখন আমি আউট কান্ট্রির ব্যাপারে আমি বলি যে যারা ব্রিটিশ সিটিজেন বাই ডিসেন্ট, দ্যাট মিন যারা ইউকের বাইরে থেকে অ্যাপ্লিকেশন করবে, তা এক্ষেত্রে কনফিউশন হয়ে থাকে এবং সেক্ষেত্রে 2 জন রেফারি প্রয়োজন হয়ে থাকে। এবং এই রেফারির কাজ কিন্তু কনফার্ম করা তাদের আইডেন্টিটি এবং সাপোর্ট করা তাদের অ্যাপ্লিকেশনগুলো। অতএব কেউ সিগনেচার দিলে হবে না, তারা কিন্তু আইডেন্টিটি কনফার্ম করছে এবং সেটা সাপোর্ট দিচ্ছে। এবং এই রিকোয়ারমেন্টসটা কিন্তু সিম্পল ল্যাঙ্গুয়েজ এবং ফোকাসিং হবে যে হাউ ইট ওয়ার্কস ফর দ্য পিপুল লিভিং আউটসাইড। এখন আমি আউটসাইড ইউকে যারা আছে তাদের জন্য রেফারিগুলো কীভাবে কাজ করবে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথম হচ্ছে যে অ্যাপ্লাই ফর ব্রিটিশ সিটিজেনশিপ বাই ডিসেন্ট, আউটসাইড থেকে যে অ্যাপ্লিকেশন করা হয় তারা কিন্তু বাই ডিসেন্ট বলতে বোঝায় যারা এই সিটিজেন নিয়ে আসবে তাদের যদি ভবিষ্যতে বাচ্চা টাচ্চা ইউকের বাইরে জন্ম হয় তাদের উপরে কিন্তু সেই ব্রিটিশ সিটিজেনটা কিন্তু পাস করে না। সেটাই হচ্ছে যে ব্রিটিশ সিটিজেন বাই ডিসেন্ট, আর হচ্ছে আদার দেন বাই ডিসেন্ট মোর ইফেক্টিভ দেন বাই ডিসেন্ট। তো 2 জন রেফারি প্রয়োজন হয়, এবং তাদের যে রোল হচ্ছে যে কনফার্ম করা আইডেন্টিটি, সাইন এবং অ্যাপ্লিকেশন ফর্ম। আইডেন্টিটি, তারপরে সাইন, সিগনেচার এবং অ্যাপ্লিকেশন ফর্ম, এটা কিন্তু কনফার্ম করা, এবং তাদের দেখাতে হবে যে প্রোভাইড ইজ জেনুইন, এবং শো দ্যাট দ্য ইনফরমেশন যেগুলো দেওয়া আছে সেগুলো জেনুইন, এবং এটা হেল্প করবে সিটিজেনশিপ প্রসেসের ফেয়ার এবং সিকিউরের জন্যে। এবং রেফারি যদি এগুলো মিট করতে না পারে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ডিলেড হতে পারে কিংবা রিফিউজ হতে পারে। এখন জেনারেল রিকোয়ারমেন্টস ফর রেফারিজ ব্যাপারে আমি বলি, তাদের 18 উপরে হতে হবে, এবং তারা অ্যাপ্লিকেন্টকে পার্সোনালি চিনতে হবে মোর দেন 3 ইয়ার্স, এবং তাদেরকে রিলেটেড হওয়া যাবে না বাই বার্থ কিংবা ম্যারেজের মাধ্যমে। আর যে তাদের লিগাল রিপ্রেজেন্টেটিভ এজেন্ট আছে তারাও কিন্তু হতে পারবে না। তবে ইন্ডিভিজুয়ালকে অবশ্যই গুড ক্যারেক্টার এবং স্ট্যান্ডিং ইন দ্য কমিউনিটি হতে হবে। টাইপস অফ রেফারিজ, ফার্স্ট রেফারি মাস্ট বি ব্রিটিশ সিটিজেন হোল্ডিং এ ভ্যালিড পাসপোর্ট, তাদেরকে ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। শুড বি এ পার্সন অফ গুড স্ট্যান্ডিং হু ক্যান রিলায়েবল কনফার্ম দ্য অ্যাপ্লিকেন্টস আইডেন্টিটি। আর সেকেন্ড রেফারির কথা আমি বলেছি যে মাস্ট বি মেড দ্য জেনারেল রিকোয়ারমেন্টস, যেটা আমি কিন্তু সে যে কোনো ন্যাশনালিটি হতে পারে, তবে তাদেরকে প্রফেশনাল হতে হবে এবং কমিউনিটি রেসপেক্টেড হতে হবে। তারপরে টিচার, ডক্টর, সিভিল সার্ভেন্ট, অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার, কমিউনিটি লিডার হতে হবে। আর অ্যাপ্লিকেন্টস হচ্ছে লিভিং আউটসাইড দ্য ইউকে, অ্যাপ্লিকেন্টস লিভিং অ্যাব্রড মে বি ডিফিকাল্টি ফাইন্ডিং 2 British
passport holders in such case. Our referees অবশ্যই নর্মালি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার হতে হবে এবং সেকেন্ড রেফারিকে কিন্তু সিটিজেন অফ দ্য কান্ট্রি অফ রেসিডেন্ট ওই কান্ট্রি হতে হবে। এটা হচ্ছে বলছি যে যারা আউট কান্ট্রি থেকে সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করবে, তবে সেই ক্ষেত্রে তাদের জেনারেল রিকোয়ারমেন্ট যেগুলো আছে তাদেরকে, অতএব আউটসাইড হলে একজনের ব্রিটিশ পাসপোর্ট ন্যাশনাল আর একজন ওই দেশের ন্যাশনাল হলেও হবে এবং তার যেসব জেনারেল রিকোয়ারমেন্ট সেগুলো তাদেরকে করতে। তবে এক্সেপশন আছে, সেটা হচ্ছে যে যদি ব্রিটিশ রেফারি যদি অ্যাভেলেবেল না থাকে কারণ কান্ট্রি অফ বাইরের কান্ট্রিতে, তখন বলেছে যে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার ক্যান নট বি রিজনেবল বি ফাউন্ড। যদি সেখানে রিজনেবল ফাউন্ড না হয় তাহলে বোথ রেফারি কিন্তু মেবি সিটিজেন অফ দ্য কান্ট্রি অফ রেসিডেন্স অর এ কমনওয়েলথ কান্ট্রি, কমনওয়েলথ কান্ট্রির কিংবা ওই দেশের সিটিজেন যদি হয় তাহলে কিন্তু তারা হবে রেসিডেন্স হলে হবে। তবে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে তাদেরকে অল যে স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্টস আছে সেগুলো স্যাটিসফাই করতে হবে, প্রফেশনাল যে স্ট্যান্ডিং আর গুড ক্যারেক্টার আছে সেগুলো স্যাটিসফাই করতে হবে এবং অ্যাপ্লিকেন্টকে পার্সোনালি চিনতে হবে মোর দ্যান 3 ইয়ার্স এবং কনফার্ম করতে হবে যে অ্যাপ্লিকেন্টের আইডেন্টিটি রিলায়েবলি। তবে এই ছিল মোটামুটি এই যে আউটসাইড অফ দ্য ইউকের ব্যাপার বলা হবে। তবে আরেকটা জিনিস রয়েছে রেফারি, কারা কারা রেফারি হতে পারবে না সেটা নিয়ে আমি একটু আলোচনা করে দিই। ফ্যামিলি মেম্বার্স অথবা রিলেটিভ তারা রেফারি হতে পারবে না, স্পাউস আর পার্টনার তারা রেফারি হতে পারবে না, সলিসিটর অর ইমিগ্রেশন অ্যাডভাইজার হতে পারবে না, এনিওয়ান হু ডাজ নট নো দ্য অ্যাপ্লিকেন্ট পার্সোনালি ইউজিং আনসুইটেবল রেফারিজ মে রেজাল্ট ইন ডিলেজ অর রিফিউজাল। এছাড়াও আমি যে রেফারি সিলেক্ট করার ব্যাপারে বলা হয়েছে যে ইনশিওর করতে হবে যে তারা চেনে অ্যাপ্লিকেন্টকে পার্সোনালি, শুধু যে থ্রু সোশ্যাল মিডিয়া ও ফটোগ্রাফের মাধ্যমে চিনলে হবে না, আর তাদেরকে কনফার্ম করতে হবে দে আর উইলিং অ্যান্ড এবল টু ভেরিফাই আইডেন্টিটি, তাদের প্রোভাইড করতে হবে অ্যাকুরেট কন্ট্যাক্ট ডিটেলস, আর ইনশিওর করতে হবে যে দে আর অ্যাভেলেবেল if contacted to confirm their declaration, ensure they are available if contacted, এবং তাদের সঙ্গে যদি হোম অফিস যোগাযোগ করে তাদের কিন্তু অ্যাভেলেবেল থাকতে পারে এবং বোথ রেফারিসে কিন্তু সাইন করতে হবে এবং ডিক্লারেশন দিতে হবে। দর্শক, আজকে অনেক কল নিলাম এবং অনেক আপডেট দিয়েছি। এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং ইউটিউবে হচ্ছে, আপনারা দেখবেন, আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ সিনিয়র প্রডিউসার মশিউর রহমানকে, ধন্যবাদ এনটিভিকে, এবং আমি ব্যারিস্টার এমকে হাসান আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি। আবারও সামনে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।